প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আজ আমরা সংসদ অধিবেশন এবং সংস্কারের ভবিষ্যৎ এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে। শুরুটা কেমন হলো এবং আমরা ভবিষ্যতে কেমন দেখতে চাই? সংসদ তো সব কার্যক্রমের কেন্দ্রবিন্দু হওয়ার কথা। আমরা সে বিষয়গুলো একটু আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন খায়রুল আনোয়ার, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আর নুরুল আমিন ব্যাপারী, শুরুতেই যেটা বলছিলাম যে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো, তা আপনার দৃষ্টিতে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে শুরুটা কেমন হলো? আমি তো যা দেখলাম তাতে শুরুটা ভালোই হয়েছে। যদিও অনেকে বলে, ইভেন অনেক টক শোতে আলাপ হয়েছে যে প্রথম দিনেই যদি অপোজিশন পলিটিক্যাল পার্টি ওয়ার্কআউট না করতো তাহলে ভালো হতো। তা আমার বক্তব্য হচ্ছে যে স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সেহেতু আমি বলবো যে ওয়ার্কআউটের মধ্যে কিছু বিউটি আছে। বিউটি হচ্ছে যে আমার সমস্ত যে সরকার দলীয় যে দাবি বা যে সিদ্ধান্ত, সেটার সাথে আমি একমত পোষণ না করতে পারি, এমন কিছু আমি করব গঠনমূলক যদি ভাবে হয়ে থাকে তাহলে আরও ভালো হবে। তাদের কিছু দায়িত্ব বক্তব্য কিন্তু ছিল এবং দাবিও ছিল, দাবি আকার তারা উত্থাপন করছে, সেটা আমি সমর্থন করি। সেটা হচ্ছে খুব সম্ভবত রাষ্ট্রপতির যে তারা ভাষণটি দিয়ে সেটা ওয়ার্কআউট করেছে এবং তার পদত্যাগই তারা চেয়েছে। আমি বলি এটা কিন্তু তারা খারাপ করে নাই, কারণ এই রাষ্ট্রপতিকে রেখে ভালো কিছু আশা করা যায় না এবং এই রাষ্ট্রপতির অতীত দিনের কর্মকাণ্ডটাও তত ভালো ছিল না। 24-এর অভ্যুত্থানের স্পিরিটের সাথে তার কর্মকাণ্ড যায়নি এবং তিনি যা কিছু কথাবার্তা বলেছেন সেটাও খুব রাষ্ট্রপতি হিসাবে বেমানান ছিল। যেমন তিনি একটা পর্যায়ে বললেন, প্রধানমন্ত্রী আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছে, আবার কিছুদিন পরেই তিনি বললেন না, পদত্যাগ তিনি করেননি এবং একটা সংবাদপত্রের সাক্ষাৎকারে তিনি ধরনের বক্তব্য উত্থাপন করেছিলেন। আর কিছু কিছু বক্তব্য উত্থাপন করেছিলেন যেটা তৎকালীন সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সম্পর্কে, সেটি টোটালি আনকনস্টিটিউশনাল ছিল, কারণ ওনার চেয়ারে বসে এইগুলি উনি করতে পারে না। আর সেকেন্ড যেটি হয়েছে, যেটা আমি বলবো যে বিএনপির গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে, কারণ অপোজিশন পলিটিক্যাল পার্টি যে জায়গাটা বসে আছে সেখানে কিন্তু তারা সবসময় সরকারি দলকে সমর্থন করবে এমন কোনো কথা না, তারা সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা। সেই দিকে আমি দেখব তারা যে বক্তব্যগুলি উত্থাপন করেছে সেখানে সবগুলো না হলো অনেকগুলোই কিন্তু গঠনমূলক তাদের দাবি এসেছে, যেটা কিন্তু বিএনপিও চায়। আপনি হয়তো খুব সম্ভবত কিছুক্ষণ পরে এই প্রশ্নে এসে যাবেন সংস্কার সম্পর্কে বিভিন্ন দিকে, সেখানে দেখব যে বিএনপি কিন্তু চায় 24-এর অভ্যুত্থানের পরে যে ঘটনাটা ঘটেছে এবং সেখানে যে সংস্কারের দাবি এসেছে সেটা তো বিএনপিরও দাবি, কারণ এই অভ্যুত্থানে যে ফসলটা এটা এই পর্যায়ে আনার জন্য বিএনপিরও তো অত্যন্ত অক্লান্ত পরিশ্রম ছিল, আন্দোলন ছিল, তারপরে আপনার দাবি দেওয়া ছিল, বিভিন্ন গুণ খুব হত্যা অত্যাচারে তারা শিকারও হয়েছে। আমি বলবো সমস্ত পার্টির মধ্যে সবচেয়ে বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন এবং সমস্যার সম্মুখীন হয়েছিল। সেই দিকে আমি বলবো যে যাত্রাটা খারাপ হয়নি, শুরুটা ভালো হয়েছে। আমি বলবো শুরুটা ভালো হয়েছে। খায়রুল আনোয়ার, আপনি কি মনে করেন? আর বিশেষ করে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বেশ আলোচনা আছে, সমালোচনাও আছে, সেটা নিয়ে যদি আপনি একটু আলোকপাত করেন, বিশেষ করে এই জন্য যে একজন রাষ্ট্রপতি ভাষণ তো আসলে লিখে দেয়া হয়, মন্ত্রিপরিষদে এটা পাশ করা হয়, সেইটাই তো তিনি পাঠ করেন। একমাত্র ব্যতিক্রম বোধহয় শাহাবুদ্দিন সাহেব করেছিলেন কিছুটা। তো এখন এই যে জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। সূচনাটা বলতে হবে এক হিসেবে ভালোই, কারণ এই সংসদের কিন্তু অনেকগুলা বৈশিষ্ট্য আছে। বিশেষ করে প্রথম অধিবেশনের একটা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। তো প্রথম অধিবেশনের যে বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বিএনপি 2 দশক পর ক্ষমতায় ফিরে আসছে এবং আগে এখানে ধরেন বিভিন্ন সময় পালাক্রমে কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ
ট্রেজারি বেঞ্চে অর্থাৎ সরকারি দলের আসনে বসেছে এবং আগে প্রধানমন্ত্রী ছিলেন এবং খালেদা জিয়া এবার প্রধানমন্ত্রী আসন এবং সংসদ নেতার আসন আছেন তারই পুত্র তারেক রহমান। এদিক থেকে একটা বৈশিষ্ট্য, তারেক রহমান প্রথম সংসদে আসলেন। এর আগে উনি দলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন কিন্তু সংসদে আসেননি। আর 17 বছর তো তারা আন্দোলন সংগ্রামে ছিল এবং সেই গ্রহণযোগ্য কোনো নির্বাচন হয়নি। আবার অনুরূপভাবে আরেকদিকে দেখতে গেলে সরকারে কখনো আওয়ামী লীগ কখনো বিরোধী দলে বিএনপি এইভাবে চলেছে, কিন্তু এবার বাংলাদেশের ইতিহাসে প্রথম জামাতে ইসলামী মানে 70-এর মতো আসন নিয়ে তারা বিরোধী দলে আসন বসছে, যেটা এর আগে কখনোই হয়নি। এদিক থেকে এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে যেটা বললেন, রাষ্ট্রপতির ভাষণটা আসলে একটা রেওয়াজ, এটা রাষ্ট্রপতি পাঠ করেন। এই ভাষণটা লিখে দেওয়া হয়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে তথ্য সংগ্রহ করে সরকারি এই দায়িত্ব নেওয়ার পর কী করেছে আর ভবিষ্যতে কি করবে এই বিষয়গুলো সরকারের বিভিন্ন যে নির্বাচনী ইশতেহার, অঙ্গীকার, কমিটমেন্ট যেগুলো আছে, প্রতিশ্রুতি যেগুলো আছে, সেগুলোকে এক ধরনের আপনি বলতে পারেন কম্পাইল করে একটা ভাষণ তৈরি করা হয়। তাতে কিছু পটভূমি থাকে, কোন প্রেক্ষাপটে সংসদ গঠিত হয়েছে, আগামী দিনের এই তাদের ভিশন কী সেই বিষয়। তো রাষ্ট্রপতির এখানে খুব বেশি কিছু করার নেই। হ্যাঁ, ওদিক থেকে বিবেচনা করতে গেলে রাষ্ট্রপতি তো আপনার যে বিদায়ী যে সরকার, ফেসিবাদের সরকার, স্বৈরশাসক যে ছিলেন, স্বৈরশাসক তাদের মনোনীত রাষ্ট্রপতি। তবে আবার একদিক তো হচ্ছে এই রাষ্ট্রপতি কিন্তু 3টা শপথ করিয়েছেন। শেখ হাসিনাকে শপথ করিয়েছেন, প্রফেসর ইউনূসকে শপথ করিয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তাকেও শপথ করিয়েছেন। এই দিক থেকে এটা একটা বিষয় আছে। তবে এটা ঠিক যে উনি স্বৈরাচারী সরকারের মনোনীত রাষ্ট্রপতি। এখন রাষ্ট্রপতির বিষয়ে ইতিমধ্যেই আপনার বিরোধী দল থেকে দাবি উঠেছে তাকে অভিশংসন করা, তো সেটা আপাতত আমার কোনো লক্ষণ দেখছে না, সেটা আগামী দিনে বোঝা যাবে। আর ভাষণের বিষয় বলতে এটা রেওয়াজের ভাষণ হয়েছে এবং আজকে ছিল এই অধিবেশনের এই দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপরে আলোচনা শুরু হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 50 ঘন্টা এর উপরে আলোচনা হবে আর কি। তো সে আজকে প্রথম দিন ছিল, আজকে আবার মুলতবি হয়ে গেছে, আবার 29 তারিখে বসবে আর কি। তো আজকে যে সংসদে যে বিশেষ দিকটা ছিল সংবিধান সংস্কার পরিষদ, আজকের কার্যসূচিতে ছিল যে আপনার প্রশ্নোত্তর পর্ব, তারপর রাষ্ট্রপতি ভাষণের উপর আলোচনা। তো সেখানে প্রশ্নোত্তর পর্ব শুরুতেই বিরোধী দল নেতা ডক্টর শফিকুর রহমান উনি সংবাদ এই যে সংবিধান সংস্কার পরিষদ, এটা নিয়ে আমি আলাদা করে আপনাদের কাছে জানতে চাইবো। আমি এখন অধ্যাপক নুরুল আমিন ব্যাপারে আরেকটা বিষয় একটু শেষ করতে চাই। সেখানে একটা বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনেকেই মানে কি বলে এটাকে ক্ষুব্ধ হয়েছেন যে প্রথম অধিবেশনে যে জিনিসটা ছন্দপতন ঘটিয়েছে, অন্য কিছু যে প্রথম অধিবেশন নতুন, এর ভিতরে 2/3 সদস্য কিন্তু নতুন, তাদের অভিজ্ঞতা নাই, তো ভালো। আবার মাইক্রোফোনের খুব ত্রুটি ছিল, যার জন্য যারা গ্যালারিতে ছিলেন তারা শুনতে পারেন নাই, বা সংসদ অধিবেশনে যারা ছিলেন তারা অনেক বক্তব্য তারা শুনতে পারেন নাই। কিন্তু যে ছন্দপতন ঘটিয়েছে, অনেকে ক্ষুব্ধ করেছে, সেটা হচ্ছে জাতীয় সঙ্গীত চলার সময় জামাত ইসলামের সদস্যরা তারা আসন থেকে দাঁড়ায় নেই আর কি। তারা অবশ্য বলার চেষ্টা করেছে আমরা এই জাতীয় সঙ্গীত শুরু হয়েছে আমরা শুনতে পারিনি, এটা গ্রহণযোগ্য না। এই কারণে বিএনপির সব সদস্য তো দাঁড়িয়ে গেছে, পরে হাসনাত আবদুল্লাহ এনসিপির উনি পরে মানে বলার পরে তারপরে দাঁড়িয়েছে। এই জিনিসটা তো একেবারেই অগ্রহণযোগ্য, জাতীয় সঙ্গীতের সময় বসে থাকা আসনে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আপনার কি বক্তব্য? বিশেষ করে এটা তো রেওয়াজ বুঝলাম, কিন্তু এই রেওয়াজ এত কিছু চেঞ্জ হলো আবার জুলাই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপতি শুধু লিখিত বক্তব্যই পাঠ করবেন, তার কোনো মতামত থাকবে না? সেটা কি রাষ্ট্রপতির ব্যক্তিত্বের উপরে কিন্তু অনেক সময় নির্ভর করে। এটা আমার দেশও দেখবে এবং কি আমার প্রতিবেশী দেশ ভারতের ক্ষেত্রে আমরা দেখব অনেকক্ষণ রাষ্ট্রপতি তার পার্সোনালিটির উপর অনেক সময় নির্ভর করে। এবং এই রাষ্ট্রপতির পার্সোনালিটিটা কিন্তু যদি আমি দেখেন, সে কিন্তু যেভাবে যে ভাষণটা তার পাঠ করতে হয়েছে, পাঠেই আমি বলবো, তার কারণ আমার দেশে সাধারণত আওয়ামী লীগের সময় দেখেছি, এখন আগেও দেখেছি সাধারণত ক্ষমতাসীন দল তার বক্তব্যগুলি তুলে ধরে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে, হয়তো বা অনেক সময় অপোজিশন পলিটিক্যাল পার্টি থেকে একজন মেম্বার নেয়, যদি তারা 3-4 জন থাকে, এইভাবে লিখিতটা পাঠ করা হয়। তাহলে এই রাষ্ট্রপতি কি করেছে, আমাদের কিছুক্ষণ আগে যে আমার সহবক্তা সুন্দরভাবে বললেন যে উনি কিন্তু 3টা সরকারকে শপথ করিয়েছেন। এবং দেখেন যেভাবে যেই সরকারকে শপথ করিয়েছিল, যখন যেই সরকার ছিল তারই গুণগান গিয়েছেন। এবং উনিই কিন্তু দেখেন শেখ হাসিনা ওয়াজেদের সময় যেভাবে তাদের কর্মকাণ্ডগুলোকে সমর্থন করেছেন এবং অপোজিশন পার্টির
নেত্রী যেটা বেগম খালেদা জিয়া সম্পর্কে যে বক্তব্য উত্থাপন করেছিলেন, যে কথাগুলি বলেছেন, সেগুলো কিন্তু যায় না এখন যে ঘটনা ঘটছে। তাহলে এই রাষ্ট্রপতি যদি পার্সোনালিটি থাকতো, তাহলে তিনি হয়তো অন্য একটা সিদ্ধান্ত গ্রহণ করতেন যে আমার এখন এই পর্যায়ে কী করা উচিত। আমি কি এই ইমপিচমেন্টের দাবির আগেই চলে যাব, নাকি আমি এই বক্তব্যগুলো এই পাঠ করব, শুধু এটা করবে। তাহলে প্রশ্ন হচ্ছে যেটা, এটা কিন্তু আপনি হয়তো বা খুব সম্ভবত কোনো এক আলোচনায় বলছিলেনও, যে শাহাবুদ্দিনের সাহেবের সময় দেখবেন, সেখানে দেখবেন কিন্তু উনিও তো রাষ্ট্রপতি ছিলেন, উনি কিন্তু মাঝে মাঝে ওনার যে জিনিসগুলি আছে সেটা বলতেন, না আমি এটা একটু দিলে ভালো হয়, এভাবে আমি পাঠ করতে চাই। তাহলে এই যে পার্সোনালিটি, এটিরই প্রয়োজনও আছে রাষ্ট্রপতির, সেটা কিন্তু ওনার নেই। আর ওনার আরেকটি বিষয় দেখবেন, এত বড় একজন ঘৃণিত রাষ্ট্রপতি, উনি একটি বিজনেস অর্গানাইজেশনে, আমি বলতেও পারি, সবাই বলে এস আলম সাহেবের যে চুরি আছে হাজার হাজার কোটি টাকা চুরি, তার সাথে তিনি কিন্তু জড়িত। তিনি ইসলামিক ব্যাংক সহ এবং দুর্নীতি দমন কমিশনার যেখানে ছিলেন, সে বিভিন্নভাবে তিনি লুটপাটের সাথে, দুর্নীতির সাথে জড়িত। তাহলে এই রাষ্ট্রপতি তো গ্রহণযোগ্যতা নেই। প্রশ্ন হচ্ছে, ইমপিচমেন্ট হয়তো বা চেয়েছে অপোজিশন পলিটিক্যাল পার্টি থেকে, বিএনপি কেন তাকে জানা সত্ত্বেও 24 অভ্যুত্থানের স্পিরিটের বিপক্ষের একজন রাষ্ট্রপতিকে কেন তারা সহ্য করে নিলেন, সেখানে তাদের প্রশ্ন আছে। তারাও যে কাজটি করছে সেটা কিন্তু কনস্টিটিউশনটাকে রক্ষা করার জন্য। এখানে অনেক প্রশ্ন জাগে, আসলে কি এই কনস্টিটিউশন অনুযায়ী ইউনূস সাহেবের সরকার গঠিত হয়েছে? এই কনস্টিটিউশন অনুযায়ী কি আপনি যে নির্বাচন করেছেন সেটা কি হয়েছে? এই কনস্টিটিউশন অনুযায়ী কি আপনারা যে কর্মকাণ্ড করতেছেন সেটা হয়েছে? অনেকগুলো প্রশ্ন আসে, যেটি অবশ্য আসছে শেখ সাহেবের মৃত্যুর পরেও তো একটা একটা করে আসছে। সেটাকে অবশ্য আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, আইনের ভাষায় ডক্ট্রিন অফ নেসেসিটি, স্টেট নেসেসিটিকে আমরা বলি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিএনপি হয়তো বা খুব সম্ভবত তার যে কনস্টিটিউশনটাকে রক্ষা করার জন্য এবং একটা স্টেবল সরকারকে তৈরি করার জন্য তিনি রাষ্ট্রপতিকে তারা রেখেছে এই পর্যায়ে। কিন্তু আমার মনে হয় বিএনপি একটা স্টেজে যদি অপোজিশন পলিটিক্যাল পার্টি এই রাষ্ট্রপতির বিষয় নিয়ে ইমপিচমেন্ট আনে অথবা আন্দোলনও করে, তাহলে আমার মনে হয় একটা স্টেজে বিএনপি হয়তো আন্ডারস্ট্যান্ডিং করে বলবে যেন আপনি পত্র পাঠে বিদায় নেন। কারণ কেন, ওনাকে এই বিএনপি বললে উনি রাজি হবে কেন? উনি চাচ্ছে একটা সেফ এক্সিট। কারণ একটা সেফ এক্সিট নিয়ে আমি যদি বিদায় হতে পারি তাহলে ভালো। কারণ উনি অনেক ভয়ের মধ্যে আছেন যে রাষ্ট্রপতি, কারণ যে কোনো সময় যে কোনো ওনার এত অপকর্ম মিলে জিনিস আছে যেটাকে উনি ভয়ের মধ্যে আছেন। যার জন্য আমার মনে হয়, আমি মনে করি এই রাষ্ট্রপতি নিয়ে বিএনপি বেশি সমস্যার সম্মুখীন হবেন না। কেন? তার কারণ হচ্ছে যে বিএনপি যখন যে সিদ্ধান্ত নেবেন সেটা হয়তো উনি মানবেন তার নিজের স্বার্থের জন্যে। জি, কারণ রাষ্ট্রপতি নিয়ে সামান্য একটু আপনার কাছে মন্তব্য চাইবে যে এই রাষ্ট্রপতি, আপনি যেমন বললেন যে 3টা সরকারের তিনি শপথ পড়িয়েছেন, এই ইউনূস সরকারের যেমন ছাত্র উপদেষ্টা যারা ছিল এদের তো শপথ পড়ানো, এরা আবার এনসিপি, এরা আবার সংসদ থেকে ওয়াকআউটও করে, রাষ্ট্রপতির ভাষণ শুনবে না, তাকে পদত্যাগ করতে হবে। তো এই যে তারা যখন তার কাছে শপথ নেন, আবার সংসদে এসে আবার কথা বলেন, এই যে বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাখ্যা প্রফেসর নুরুল আমিন কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে এখন যে সরকার গঠিত হয়েছে বা জুলাই অভ্যুত্থান পরবর্তী যা হয়েছে, অনেক কিছু সংবিধান মেনে হয়েছে, অনেক কিছু সংবিধানের বাইরে হয়েছে, অনেক অধ্যাদেশ জারি হয়েছে, অনেক আদেশ জারি হয়েছে। তো সেইভাবে কিন্তু বলতে গেলে আপনার একটার সাথে আরেকটা ঠিক মিলাতে পারবেন না। আর রাষ্ট্রপতির সেটা হচ্ছে যে তার গ্রহণযোগ্যতা তো অবশ্যই, তার গ্রহণযোগ্যতা প্রশ্নের সম্মুখীন। উনি ঠিক এই পদের জন্য কতটা যোগ্য সেটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু এটা তো বিএনপির মনোনীত রাষ্ট্রপতি না। শেখ হাসিনা ওনাকে বসিয়েছিলেন, যখন বসানো হয় তখন বিভিন্ন মহল থেকে, সুশীল সমাজ বিভিন্ন মহল থেকে কিন্তু ওনার বিভিন্ন বিষয়ে প্রশ্ন উঠেছিল। ওনার ব্যক্তিত্ব, ওনার সততা, সব কিছু নিয়ে কিন্তু তখন প্রশ্ন হয়েছিল, যে সালাম গ্রুপ বা বিভিন্নভাবে যেগুলো বলা হচ্ছিল, কিন্তু তারপর তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তো সেটা শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি। এখন বিএনপি কি এই রাষ্ট্রপতিকে শেষ পর্যন্ত রেখে দিবে? আমার কাছে মনে হয় তা না। যেহেতু একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, সংবিধান
সংশোধনের বিষয় আছে, সংবিধান বেশ কিছু বিষয়কে সংশোধন করতে হবে, তারপর রাষ্ট্রপতির নির্বাচনের বিষয় আছে, কে রাষ্ট্রপতি হবে, এই বিষয়গুলো হয়তো ওনার মানে হওয়া পর্যন্ত অপেক্ষা করা, প্লাস উনি হয়তো চাবে ওনার একটা সেফ এক্সিট হোক, যেহেতু উনি এখন পর্যন্ত আছেন রাষ্ট্রপতি, ভাষণও দিয়েছেন, তো এই সেফ এক্সিটটা মানে নিশ্চিত হলে, আর বিএনপিও তাদের এই সংবিধানে যে বিষয়গুলো আছে এগুলো সব কিছু হয়ে যাওয়ার পর হয়তো নতুন করে কোনো রাষ্ট্রপতি অবশ্যই তারা নিয়োগ দেবেন। নুরুল আমিনের ব্যাপারে যে আরেকটা প্রসঙ্গ আলাপ করে, যেটা আজকে সংসদের দ্বিতীয় অধিবেশনে আজকে বেশ আলোচনা হয়েছে, সেটা হলো সংবিধান সংস্কার পরিষদের কি হবে। সেটা তো গঠন হয়নি, এবং যে পরিষদের অধিবেশন যে ডাকার যে সময় যেটা বলা হচ্ছিল, সেটাও আজকে 30 পঞ্জিকা দিবসের শেষ দিন ছিল। বিএনপি সদস্যরা তো এই পরিষদের সদস্য হিসেবে শপথও নেয়নি, শুধু বিরোধী দলীয় শপথ নিয়েছে। তার মানে এখন তো সময় শেষ, এখন কি হবে? আপনি যে প্রশ্নটা করলেন এটা সুন্দর প্রশ্ন, কিন্তু আমিও সঠিক জানি না। দুটো প্রশ্ন এখানে। 30 কার্য দিবস যদি হয়, সংসদের 30 এটা পঞ্জিকা দিবস বলছে, তার মানে পঞ্জিকা দিবস হলে ক্লিয়ার। হ্যাঁ, পঞ্জিকা দিবস তার মানে আজকে শেষ। কিন্তু আমার যতটুকু মনে হয় সংস্কার সম্পর্কে যেটা এসেছে এখানে, যদি বলেন যে এই সংস্কারটা কি তাহলে কি চাপিয়ে দেওয়া হয়েছে, আগে সহজভাবে এসেছে, তাহলে সহজভাবে আসলে বিএনপি তো এই সংস্কার আলোচনা যখন হয়েছে তখন ছিল, একটা পার্টি ছিল, কেন এটা তাহলে বিএনপি করতেছে না? আমি সাধারণত রাষ্ট্রবিজ্ঞানে ছাত্র হিসাবে বলি, সংস্কার কিন্তু এমনভাবে পৃথিবীর কোথাও হয় না। এই সংস্কারটা হয়েছিল বিশেষ করে এক্সটার্নাল যে অ্যাক্টরস তারা চাপিয়ে দিয়েছিল। আপনাকে আমি বিশ্লেষণ আকারেই বলতেছি, এটা সাধারণত এক্সটার্নাল অ্যাক্টরস যারা, ইভেন বিশেষ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু চাচ্ছিল যে বাংলাদেশে এমন একটা বিষয় হোক তাদের ধাঁচে যেন বাংলাদেশটা পরিচালিত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া। সেইখানে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাস্ট ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটার প্রতি তারা গুরুত্ব দিয়েছে, নট সেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। হ্যাঁ, এবং গণতন্ত্র কিন্তু প্রকৃতপক্ষে ডিসেন্ট্রালাইজেশন অফ পলিটিক্যাল পাওয়ারের প্রয়োজন। আমাদের দেশগুলোতে কেন হচ্ছে না তাহলে গণতন্ত্র? ওই যে দেখেন, রাজা ছেলে রাজা, একজনের হাতে ক্ষমতা, ডিক্টেটরশিপ, একজনের ফ্যাসিস্ট যা ক্ষমতা, ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা আমাদের একজনের হাতে, যার জন্য তারা কিন্তু এই প্ল্যানটা, আমি একটু গভীরভাবে যদি আপনি যেটা জিজ্ঞেস করেছেন বলতে গেলে বলবো, এটা একটু আগে থেকে শুরু করেছিল। 1/11 সময় তারা সংস্কারটা চেয়েছিলেন। তার প্রমাণ হচ্ছে উইলিয়াম বি মাইলাম, যেখানে যে সেন্টারে, উড্রো উইলসন সেন্টারে তিনি ডাইরেক্টর ছিলেন, ওই সেন্টারে কিন্তু আপনার যিনি এই সংস্কার কমিটিতে ছিলেন সহসভাপতি, তিনি কিন্তু ওইখানে চাকরি করতেন। হ্যাঁ, সে মানে সাউথ ইস্ট ডেস্কে তিনি মনে থাকতেন আলী রিয়াজ সাহেব, অধ্যাপক আলী রিয়াজ সাহেব। সে আপনার ডিপার্টমেন্টেরই টিচার ছিলেন, আমার কলিগ ছিলেন। উনি যখন উইলিয়াম বি মাইলাম কিন্তু এসেছিলেন জাস্ট ইউনূস সাহেব ক্ষমতা আসার 2 মাস পরে, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই সংস্কারটা কী অবস্থায় হবে। তখন উনি বলছিলেন 1/11 সময় আমরা হাসিনা ওয়াজেদকে বলেছিলাম এই সংস্কার, এই ধরনের সংস্কারটা তোমার করতে হবে। উনি ওয়াদা দিয়েছিল আমাদের নিকট যে আমি ক্ষমতায় গিয়ে এই সংস্কারটা করব। ওই সময় উইলিয়াম বি মাইলামের ভাষণটা আমি বলতেছি, উনি বললেন ওই সময় হাসিনা ওয়াজেদ সংস্কার করেনি, তারা আমাদের সাথে ওয়াদার বরখেলাপ করেছে। এইবার তার ল্যাঙ্গুয়েজ আমি বলতেছি, এইবার আমরা সংস্কারটা করাবো। এখন সে উইলিয়াম বি মাইলামকে, সে কিন্তু স্টেট ডিপার্টমেন্টের লোক, আমেরিকার লোক, সে মার্কিন যুক্তরাষ্ট্রের লোক। তো সেখান থেকে তাদের ডিজায়ার, ইটস দ্য ডিজায়ার অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেই ডিজায়ার কিন্তু ইউনূস সাহেবের মাধ্যমে এইখানে এসেছে। ইউনূস সাহেব কার লোক? ইউনূস সাহেব তো যতটুকু না বাংলাদেশের লোক, তার চেয়ে বেশি তিনি লোক। সংস্কার বিষয়টা তো বিএনপি অনেক আগে থেকেই। ভেরি গুড, এটাকে আমি নিয়ে আসতেছি, কারণ এরই আলোকে আমরা দেখবো বিএনপি কিন্তু তাকে, বিএনপিকে হয়তো বা তারা বলছে, ওই বিএনপি যখন আন্দোলনে ছিল, তোমরা একটা সংস্কারের দিকে যাও, এইভাবে চলে না, তোমরাও তো ক্ষমতা আসলে হাসিনা ওয়াজেদের মতো ডিক্টেটর হয়ে যেতে পারো। তারপরে বিএনপি কিন্তু প্রথম 27 দফা, পরে 31 দফা দেয়, যেটার সাথে আমি অলসো ইনভলভ ছিলাম, কারণ আমরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। সেইখানে কিন্তু বিএনপি কিন্তু আপার হাউসের কথা আছে, অনেকগুলো আছে। জিয়াউর রহমানের সময় কিন্তু
সংস্কার করেছেন, বিএনপি ভালো ভালো সংস্কার করেছে। বেগম খালেদা জিয়ার সময় কিন্তু আমরা দেখব এইগুলি করে বিএনপি কিন্তু সংস্কার চায়, তবে কিছু কিছু পয়েন্টে তাদের নোট অফ ডিসেন্ট আছে, তো এইগুলো আমরা চাচ্ছি না। তো সেই ক্ষেত্রে বিএনপির তো পয়েন্ট আছে এবং জোরালো পয়েন্টও, যেটা আমিও বলি। কারণ গ্রেট ব্রিটেনে যেয়ে দেখবেন, যেখানে গণতন্ত্রের আদিভূমি, সূতিকাগার, সেখানে দেখেন এমনভাবে কিন্তু সনদ আসেনি, সংস্কার আসেনি। বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, মেঘনা কার্টার ধীরে ধীরে এসেছে। একটা এসেছে 50 বছর, 200, 100 বছর পর আরেকটা সমস্যা ফেস করেছে, তারপর সংস্কার এসেছে। আনরিটেন কনস্টিটিউশনের মধ্যে কিন্তু ওটা ওই কয়টা রিটেন। ফলশ্রুতিতে আমি বলবো গণতন্ত্রের জন্য এই সংস্কারগুলির প্রয়োজন আছে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এখানে আমি আপনার এখানে বলতেছি বিএনপি কিন্তু সংস্কার করবে। হ্যাঁ, কেন করবে? এটা তো বিএনপির ডিমান্ড। হয়তো বা বিএনপি তার কিছু যেগুলি তারা চাচ্ছে, তাদের নিকট যেগুলি কাঙ্ক্ষিত, সেইগুলো করবে এবং কিছু বার্গেনিংয়ের জন্য, এটি নিয়মেই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এটাই বিউটি। কিছু বার্গেনিংয়ের জন্য ডাইরেক্টলি সাথে হাতে স্বীকার করে না। অপোজিশন পার্টি বার্গেনিংয়ের জন্য কিছু রেখে দেয়, এটা ছাড়ো, এটা করো। সেই ক্ষেত্রে আমার মনে হয় আলাপ আলোচনার মাধ্যমে আমার মনে হয় সংস্কারটা হয়ে যাবে। খালিদ আনোয়ার, আপনি হয়তো খেয়াল করেছেন যে আজকে সংসদে বিরোধী দলীয় যে নেতা, তিনি এই প্রসঙ্গটা তুলেছিলেন যে এখন তাহলে কি হবে, অধিবেশন তো ডাকার সময় শেষ হয়ে গেল এবং তারা তো শপথও নেয়নি পরিষদের সদস্য হিসাবে, তাহলে কি হবে? সেটার একটা জবাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী যে তারাও সংস্কার চাচ্ছেন, কিন্তু সেটা আলাপ আলোচনা করে বা কার্য পরিষদে উঠায় উপস্থাপন করে বিল আকারে আসবে, তার উপর তার ব্যাখ্যা এরকম। তো সেটা যেটা রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে যেটা এসছে, বিএনপি কিন্তু সেটা মানছে না। তাহলে এটার ভবিষ্যৎ আপনি কি দেখেন? ভবিষ্যৎ আসলে এই বিষয়টা অপেক্ষা করতে হবে আমাদের এর জন্য, যে কি বিএনপি শেষ পর্যন্ত কী সিদ্ধান্তে যায়। আজকে যখন সংসদ অধিবেশন শুরু হয়েছিল, কার্যপ্রণালী বিধি অনুযায়ী আজকে দিনের কার্যসূচিতে ছিল আপনার প্রশ্নোত্তর পর্ব, তখন বিরোধী দলীয় নেতা উনি দাঁড়িয়েছেন, ডক্টর শফিকুর রহমান, উনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন, করে এই বিষয়টা উনি বক্তব্য দেন যে গণপরিষদ যে সংবিধান সংস্কারের বিষয়, সেই বিষয়ে উনি বলতে চান। তখন স্পিকার বলেন যে না, এই বিষয়টা আমরা পরে প্রশ্নোত্তর শেষ হোক, পরে বলা হবে। পরে ওনাকে সুযোগ দিয়েছিলেন, উনি তখন এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং বক্তব্য দেন। তো বক্তব্যের জবাবে আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে এই যে বিষয়, জনগুরুত্বপূর্ণ বিষয়, এটাও যদি বক্তব্য দিতে হয় সেক্ষেত্রে কিন্তু একটা নোটিশ দিতে হয় 62 অথবা 68 ধারা অনুযায়ী। উনি সেটা দেননি আর কি। তো সেই হিসেবে আজকে এটা নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ ছিল না। আর বিএনপি তো সংস্কার বিরোধী না, বিএনপি কিন্তু সংস্কার তাদের 31 দফা যদি ধরেন বা তারপর নির্বাচনী ইশতেহার, তারা জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে। যদিও জুলাই সনদের স্বাক্ষরের ক্ষেত্রে তারা অনেকগুলো বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, যে বিষয়গুলো তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই বিষয়ে তো তারা বাস্তবায়ন করবে না। এখন কোন কোন বিষয় আছে সেগুলো দেখার বিষয় আছে, যে কোন কোন বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখন আমার মনে হচ্ছে যে বিষয়গুলোতে তারা মানে কিছু কিছু বিষয়ে তো তারা ঐক্যমত হয়েছে সব দলে। এখন যারা বিরোধী দল হিসেবে আসছে, এনসিপি, জামাত ইসলাম, বিএনপি, কিছু বিষয়ে তাদের ভিতরে ঐক্যমত আছে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনার সংবিধান সংস্কার, পুলিশ কমিশন সংস্কার বলতে পারেন, বা প্রশাসন সংস্কার বলতে পারেন, বিচার বিভাগের সংস্কার বলতে পারেন। এই বিষয়গুলো তো হবে। তো সংবিধান সংস্কারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমার ধারণা যে রাষ্ট্রপতির ভাষণের পরে হয়তো একটা পর্যায়ে যায়। কিন্তু বিএনপি কিন্তু গণপরিষদ সদস্য হিসেবে তারা শপথ নেয়নি। বিরোধী দল জামাত এবং এনসিপি শপথ নিয়েছে, সেটা তারা প্রথম দিনে 2টা শপথ নিয়েছে, বিএনপি কিন্তু একটা শপথ নিয়েছে। তো আমার ধারণা তারা ওই শপথ তারা নেবে না, কিন্তু এই সংসদের মাধ্যমে তারা তাদের যে বিষয়গুলো দাবি বিরোধী দল করছে তার সব কিছু না হলেও অনেকগুলো বিষয় তারা সংবিধানে তারা হয়তো এই তারা আরেকটি গণপরিষদ গঠন সেটা হয়তো তারা যাবে না। এটা আমার মনে হয় যে তারা সেই দিকে যাবে না, সেই পথে না হেঁটে এই সংসদের মাধ্যমে তারা বিষয়গুলো নিষ্পত্তি করবে। বিল আকারে এনে করতে পারে। সালাউদ্দিন সাহেব বলেছেন যে বিল আকারে এনে সেগুলো করা, কোনো কিছু আরোপ মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া বা আরোপিত করে তারা করতে চাচ্ছে না। তারা চাচ্ছে যে কিছু মানে আইন কানুন মেনেই তারা করবেন। সংবিধানের যে বিষয়গুলো আছে আইন কানুন মেনে তাদেরকে অগ্রসর হতে হবে। আরোপিত করে কোনো কিছু তারা সেই বিষয়ে তারা যাবে না। যে নুরুল আমিন ব্যাপারে অন্য একটা প্রসঙ্গে আসে যে সরকারের যে উদ্যোগ, বিশেষ করে প্রাইম মিনিস্টারের যে কার্যপদ্ধতি আপনি দেখছেন, আমরা দেখলাম যে 1 মাসের আগেই ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে। ধর্মীয় নেতা, বিশেষ করে ইমাম পুরোহিতদের জন্য যে সম্মানী কৃষক কার্ডও খুব শীঘ্রই দেওয়া হবে বলা হচ্ছে।
তো এই যে কার্যক্রমগুলো শুরু করেছেন, এই উদ্যোগকে আপনি এবং এই গতি কিভাবে দেখেন? আমি তার এই গতি এবং উদ্যোগ যেটা দুটাকে আমি অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন এজন্য জানাচ্ছি যে তিনি প্রকৃতপক্ষে এদেশের মানুষের কল্যাণের দিকে তাকিয়ে এই কাজটি করেছেন। তার কারণ হচ্ছে আমার দেশের যে ইকোনমি, সেই ইকোনমির উপর ভিত্তি করে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এবং আমরা যারা সামাজিক বিজ্ঞানের ছাত্র তারা সাধারণত মনে করি যে একটি সমাজে সাধারণত রাজনীতিবিদদের সিদ্ধান্ত নিতে হয় তার প্রধান উৎপাদনের উপকরণ কোনটা। তা আমার দেশে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত কৃষিক্ষেত্রে। কৃষি অর্থাৎ এই এগ্রিকালচারটাই হচ্ছে আমার প্রধান মিনস অফ প্রোডাকশন। সেই ক্ষেত্রে কৃষির সাথে যারা জড়িত আছে তাদের দিকে লক্ষ্য রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আপনি ফ্যামিলি কার্ড যেটা দেখলেন সেটা কিন্তু সুবিধা পাবে কারা? আমার দেশে গ্রাম কৃষিভিত্তিক সমাজের গ্রামের মানুষগুলো সাধারণত। এটি কিন্তু আমি দেখব আমার প্রতিবেশী রাষ্ট্র পশ্চিমবঙ্গ কিন্তু সাকসেসফুল হয়েছে। মমতা ব্যানার্জি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভালো সাকসেসফুল হয়েছে এবং তার ভিত্তি হয়েছে, এমন একটা ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, যার জন্য কিন্তু বিজেপিও কিন্তু তার বিভিন্ন জায়গায় স্টেটে তার রাজ্যগুলোতে এইগুলি চালু করতে চেয়েছিল এবং সেটা কতটুকু সাকসেসফুল হয়েছে ওটা বলবো না, কিন্তু আমরা দেখবো যে আমাদের চোখের সামনে কিন্তু একটা উদাহরণ আছে পশ্চিমবঙ্গ সাকসেসফুল হয়েছে, নেভিটি সুন্দর কাজ করেছে। তারপর আমি আরেকটা কথা বলবো, আমি অবশ্য বেশি তত্ত্ব নিয়ে আলোচনা করলে আপনি হয়তো বা বলবেন, দর্শকরা বলবো যে এত তত্ত্ব কেন। তত্ত্ব কিন্তু এসে যায় কারণ একটি কৃষিভিত্তিক সমাজ থেকে উন্নয়নের জন্য কিন্তু আমার ম্যানুফ্যাকচারের উপরে বেশি গুরুত্ব আরোপ করতে হয়। কৃষির পরে ছোট হালকা কুটির শিল্প মাঝে, তাহলে যদি আমি ওই ফ্যামিলি কার্ড তারপরে কৃষিভিত্তিক যে কর্মসূচিগুলি আমি নেব সেটা কিন্তু কি হবে, আমার গ্রামের যে উন্নয়নটা সেটা হবে। এই ফ্যামিলি কার্ড এই টাকাটা দিয়ে কিন্তু দেখবেন গ্রামে একজন মহিলা অথবা 2-3 জন মহিলা মিলে যদি হাতের কাজ করে, আপনি যে সমস্ত কাজগুলি দিয়ে তারা কি করতে পারবে, বাজারজাতকরণ করতে পারবে, অর্থাৎ ছোট ছোট আকারে ক্ষুদ্র পুঁজির বিকাশ হবে। এই যে ক্ষুদ্র পুঁজি বিকাশ থেকে কিন্তু মাঝারি পুঁজি থেকে দেখবো আমরা একটা বড় পুঁজির দিকে যায়। তারপর কি হবে, তার এই সন্তানগুলো তার ছেলে মেয়েগুলোকে পড়াতে পারবে, শিক্ষার উন্নতি হবে, অর্থাৎ এই ছেলে মেয়েগুলিকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। কিন্তু এটা কিন্তু আমরা দেখেছি শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক 1937 সালে যখন চিফ মিনিস্টার হলেন, তখন প্রাইম মিনিস্টার বলা হতো ইউনাইটেড বেঙ্গলে, তখন কিন্তু এসেই তিনি এই ধরনের কর্মসূচি নিয়েছিলেন, অর্থাৎ কৃষকদের কৃষিভিত্তিক তাদের চিরস্থায়ী বন্দোবস্ত ফলে কি আপনার ওই ঋণ সালিসি বোর্ডের গঠনের মাধ্যমে ঋণ মকুব করে দিলেন। আবার পরবর্তী পর্যায়ে যেটা আমরা দেখব আপনার ওই জমিদারি প্রথা উচ্ছেদও কিন্তু আমরা দেখব ওনার এই ইনিশিয়েটিভের ফলশ্রুতিতে কী হয়েছিল, ব্যাপক আকারে কিন্তু পুরো পূর্ববঙ্গে পশ্চিমবঙ্গে মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হয়েছিল। তাই তারেক রহমান সাহেব কিন্তু অত বৃহৎ আকারে যদি মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ না করতে পারেন, তাহলেও যারা একদম ঋণগ্রস্ত পরিবার একদম নিচু পর্যায়ে আছে তাদের জন্য খুব ভালো হবে এবং ওই শ্রেণীটা আস্তে আস্তে বিকশিত হয়ে আমার মনে হয় আমাদের ইকোনমিক সেক্টরে ভূমিকা পালন করতে পারবে। অনেক ধন্যবাদ কারুল আনোয়ার। আপনি কিভাবে দেখেন, বিশেষ করে ফ্যামিলি কার্ড, বিশেষ করে নারীর কাছে যদি সংসারে যে নারী যে প্রধান, তার কাছে যদি কিছু টাকা যায় প্রত্যেক মাসে, সেই টাকাটা তো তার সন্তানের জন্য সে ব্যয় করতে পারে, খাবারের জন্য ব্যয় করতে পারে, বা এই যে তার যে ক্ষমতায়ন বা সংসারে বা গেনিং করার একটা ক্যাপাসিটি, সেটা কৃষকের সাথে সাথে কৃষক কার্ড বা ধর্মীয় নেতাদেরকেও তিনি সেখানে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছেন। এটা সমাজে কেমন প্রভাব ফেলবে সেটা যেমন একটা বিষয়, একই সাথে অনেকে প্রশ্ন করছেন যে এত টাকা কোত্থেকে আসবে। না, সেটা একটা বিষয় আছে, কিন্তু প্রথমে আমাদের হচ্ছে কি ওই বিষয়টা আমরা আলোচনার আগে যে কীভাবে টাকা সংস্থান হবে, নিশ্চয়ই সেটা একটা চিন্তা ভাবনা, সংস্থান নিশ্চয়ই সরকার আছে, তাহলে সরকারি কাজে হাত দিত না। কিন্তু এটা অবশ্যই মানে অভিনন্দন জানাতে হয় এবং প্রশংসা করার মতো যে আঙুলের কালি কিন্তু এখনও শুকায়নি, কিন্তু উনি কিন্তু কমিটমেন্ট অনুযায়ী কিন্তু উনি ঠিকই ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন। এবং ইতিমধ্যে এই শনিবার অর্থাৎ আপনার গতকালকে উনি ওই অনুষ্ঠান করে উসমানী মিলনায়তনে
উনি সেই ধর্মীয় গুরু যারা আছেন আমাদের ইমাম, খতিব এবং যাজক, পুরোহিত এদেরকেও উনি সেই প্রণোদনা দিয়েছেন। এরপর পয়লা বৈশাখ তারিখও নির্ধারিত হয়ে গেছে, পয়লা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হবে। এর পাশাপাশি আর লক্ষ্য করে দেখবেন যে ইতিমধ্যে কিন্তু 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যারা আছে সেই কৃষি ঋণ কিন্তু মৌকুফের সিদ্ধান্ত হয়ে গেছে। তো এই যে এতগুলো সিদ্ধান্ত আমার মনে হয় অত্যন্ত ইতিবাচক। একটা সরকারের যেই মানুষ হয়েছে কি সবসময় দেখা যায় প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি কিন্তু শেষ পর্যন্ত আর থাকে না। কিন্তু শুরুটা তো অনেক ভালো যে এত অল্প সময়ের ভিতরে 1 মাস অতিক্রম করল সরকার, ইতিমধ্যে তারা এই পদক্ষেপগুলো নিয়েছে। খাল খানানোর কথা বলা হয়েছে, আগামীকালকে সম্ভবত আনুষ্ঠানিকভাবে দিনাজপুরে খাল করা হচ্ছে। এখন এই যে 2,500 টাকা বলা হচ্ছে যে প্রথমে হতদরিদ্র, তারপর আস্তে আস্তে এটা উপর দিকে উঠতে থাকবে। তো 2,500 টাকা কিন্তু হয়তো মনে হতে পারে যে কী এমন টাকা, কিন্তু যাদেরকে দেওয়া হবে শুরুতে তাদের জন্য কিন্তু 2,500 টাকা অনেক, কিন্তু তারা এই টাকাটা দিয়ে অনেক প্রয়োজনীয় সংসারে কাজ করতে পারবে। কৃষক তো আপনারা জানেন যে বাংলাদেশে আমরা জানি সবাই যে বাংলাদেশের প্রাণ কিন্তু কৃষক। তাদের কিন্তু ঠিক তারা সেই রোদে পুরে বৃষ্টিতে ভিজে তারা ফসল উৎপাদন করে, বন্যা মোকাবেলা করে, কিন্তু তাদের মূল্যায়ন কিন্তু সে হয় না, ফসলের মূল্য কিন্তু তারা পায় না। কিন্তু বিভিন্ন ঘাট ঘুরে, হাত ঘুরে এবং ফরিয়াদের কারণে, ফরিয়াদের দৌরাত্মের কারণে কিন্তু তারা ফসল মূল্য পায় না। তো এখন এই যে কৃষি ঋণ মৌকুফ, পাশাপাশি যখন তারা কৃষক কার্ডটা পাবে তখন তাদের জন্য একটা বড় ধরনের আমার মনে হয় ভিত্তি তৈরি হবে আর কি। এবং সামগ্রিকভাবে একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে কৃষক কার্ড, এগুলা একই পরিবারের হয়তো যে পড়তে পারে হয়তো, তাই না? কারণ গ্রামে যারা পাবে মহিলারা, সেই পরিবার হয়তো কৃষক কার্ড পেতে পারে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে একটা ভালো সূচনা, এবং এটা আমাদের অর্থনীতি একটা ইতিবাচক। আর যে প্রশ্নটা আপনি করলেন যে সংস্থান কী হবে, আমার ধারণা এটা ইতিমধ্যে হয়তো তারা আলোচনা করে একটা অর্থ সেই বিষয়ে হয়তো বাজেটে হয়তো অর্থ আগামীতে কয়েক মাস পরে তো আমাদের বাজেট আসবে, বাজেটে হয়তো অর্থ সংস্থান থাকবে আর কি। অনেক ধন্যবাদ। খালকাটা কর্মসূচির কথা আসলো, জিয়াউর রহমান খালকাটা কর্মসূচি ছিল, এটাতে একটা জিয়াউর রহমানের সময় অনেক বড় আলোচিত ঘটনা ছিল এবং সে সুফলও পাওয়া গিয়েছে। কিন্তু তখনকার যে বাস্তবতা আর এই বাস্তবতায় খালকাটা, এবং খাল কাটলেই সেখানে পানি যে যাবে সেই নিশ্চয়তাই বা কি, বা এখনকার বাস্তবতায় এই খালকাটা কর্মসূচিকে আপনি কতটা বাস্তবসম্মত মনে করছেন? আসলে হয়েছে, আপনি যে প্রশ্নটা করলেন প্রশ্নের মধ্যে প্রায় উত্তর দিয়েছেন। ওই সময় অবশ্য যদিও নদীমাতৃক বাংলাদেশ, ওই সময় নদীগুলোর অবস্থা কিন্তু ভালো ছিল, সেটাই বলছে, পানি কোত্থেকে আসবে। হ্যাঁ, এখন কিন্তু নদীগুলো ভরাট হয়েছে। তা আমরা দেখব বিভিন্ন বিশেষ করে পদ্মা নদীটার কথা যদি ধরেন, বা আশেপাশে যে নদীগুলো ছিল, প্রায় 54টি নদী ভারত থেকে এসেছে, তারা বাদ দিয়েছে। বিভিন্ন প্রক্রিয়ার ফলে কিন্তু দেখব নদীগুলি পানি প্রবাহ কমে গিয়েছে এবং চর পড়ে গেছে অনেক ক্ষেত্রে। আমার যেমন বাড়ির পাশে যে নদীটা হচ্ছে আড়িয়াল খাঁ নদী, যেই নদী দিয়ে একদিন স্টিমার চলতো, সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কঠিন হবে কাজটা কল্যাণমূলক হবে। কল্যাণমূলক কেন? ওই ছোট ছোট যে সমস্ত খালগুলো আছে, নদীগুলো আছে, এইটা থেকে যদি মেইন যেই নদীটা যেটা, ওটার সাথে যদি সংযোগ করে দিতে পারে খালটাকে, এটা তাহলে হবে কি মাইলকে মাইল পর্যন্ত কিন্তু দিতে পারে। দুপাশে যেটা মনে করেন যে দিক দেওয়া যাবে সেদিকে কিন্তু ওই যে জমিগুলি আছে সেই জমিগুলো কিন্তু তার চাষবাদ আর সেচের অধীনে নিয়ে আসতে পারবে। তো সেচের অধীনে আনলে হবে কি ফসলও মনে হয় বেশ কয়েকটি, এক ফসলি জমি দ্বিফসলীয় হতে পারবে, কোনোটা ত্রিফসলীয় হতে পারে, 3 ফসলি হবে। সেই ক্ষেত্রে আমার মনে হয় ভালো হবে। জিয়াউর রহমানের সময় কিন্তু আমরা দেখব তিনি তো সাকসেসফুল হয়েছিলেন। ওই সময় কিন্তু ইরি ধানের চাষ হতো, উনি কিন্তু এটা শুরু করেছিলেন। এবং বাংলার মানুষ কিন্তু সত্যিকারে আমরা ছোটোবেলা দেখেছি 3 বেলা ভাত কিন্তু খেতে পারতো না, কষ্ট হতো। চৈত্র মাসে অনেক সময় বলতো এই মাসটা বাঁচলে হয়তো বা আরও 6 মাস বাঁচবো, অর্থাৎ যে কার্তিক মাসের দিকে আবার মঙ্গা আসবে। অর্থাৎ তার কী হলো, ওই যে এই যে ফসল উৎপাদনের এটা উপলব্ধি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। খাল কাটলো, ইরি ব্লক তৈরি করলো, ইরি ধানের চাষ হলো, ফলন বৃদ্ধি পেল, তারপর কিন্তু মানুষের আপনার জীবনযাত্রা প্রণালী বেড়ে গেল। তারেক রহমান সাহেব এটাকে এই পরিকল্পনাটা নিয়েছেন, সুন্দর করে কষ্ট হবে কিন্তু আমার মনে হয় এটা সাকসেসফুল হবে কেন? এটার সাথে কৃষকরা জড়িত, তাদের যদি উদ্বুদ্ধ করতে পারে, এবং টাকাটা যেটা খাল খননের টাকাটা যেটা আপনার খরচ হবে সেখানে কিন্তু স্বচ্ছতা থাকতে হবে। সেখানে ওই যে ভালো মানুষের প্রয়োজন, সৎ মানুষের প্রয়োজন, সঠিক নেতৃত্বের প্রয়োজন,
এইভাবে যদি অগ্রসর হতে পারে আমার মনে হয় খুবই সাকসেসফুল হবে এবং বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণকর হবে এবং তার সরকারের জন্য আমার মনে হয় একটা টেকসই সরকার এই পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারে। যে খায়রুল আনোয়ার, আপনি কি মনে করেন, বিশেষ করে খালের অবস্থা যদি দেখেন বাস্তবতা আসলে কি হয়েছে? খাল তো দূরের কথা, নদী, ছোটোখাটো নদীই তো দখল হয়ে গেছে, নদীতে পানি নাই, সেখানে ধান চাষ হচ্ছে বা একদম দখল, ঘরবাড়ি উঠে গেছে এরকম নদী। তো এখন যেখানে নদীই নাই সেখানে খাল কেটে পানি কিভাবে আসবে? এখানে তো অনেক বাজেটেরও বিষয় আছে, যেটা বললেন সেইটা সঠিকভাবে হচ্ছে কিনা, এবং সেখানে পানি আসতে হবে, সেই পানি কৃষকের মাঠে যেতে হবে। তার মানে খাল কাটার আগে তো নদী ঠিক করা দরকার। এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। এটা একটা আসলে আমাদের জন্য খুবই ট্র্যাজেডি, কারণ বাংলাদেশ সম্পর্কে বলা হয় যে নদীমাতৃক বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, এভাবে আমরা জানতাম। কিন্তু এখন তো সেই নদী নাই, নদী নালা শুকিয়ে গেছে, মরে গেছে। তো সারা দেশেই অবস্থা কিন্তু। তারপরে আমরা কিন্তু তিস্তার থেকে পানি পাই না। সামনে গঙ্গা চুক্তি, জুন মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আমি জানি না কী অবস্থা দাঁড়াবে। এখন বড় বড় নদীতে কিন্তু অনেক জায়গায় চর পড়ে গেছে। এখন এই খনন হয় কি, বিষয় এই সমস্ত ক্ষেত্রে হয় কি, অনেক সময় আনুষ্ঠানিকভাবে ঢাক ঢোল পিটিয়ে উদ্বোধন করা হয়, কিন্তু সেটা ফলো আপটা পরবর্তীতে হয় না। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তারপর দেখতে হবে যে আসলে অন্য অন্য জায়গায় যেখানে শুকিয়ে গেছে, মন্ত্রীরা থাকবেন, সংসদ সদস্যরা থাকতেছেন, তারা কিভাবে এই জিনিসটাকে তারা এগিয়ে নিয়ে যান কর্মসূচিটাকে। এবং সেটা চাইলেই হবে না, সামনে হয়তো অপেক্ষা করতে হবে, বর্ষার জন্য হয়তো অপেক্ষা করতে হবে আমাদের, বর্ষার পানি হয়তো সেখানে ধরতে হবে। তার আগে কিছু কিছু ছোটোখাটো খাল থাকতে পারে যেগুলো হয়তো খনন করলে কিছু পানি হয়তো পাওয়া যাবে, আর কিছু আছে হয়তো এখনই পানি পাওয়াটা খুব দুরূহ হবে। তো বাজেটের বিষয় আছে, নিশ্চয়ই সরকার একসাথে তো আর সব খাল খনন করবে না, এটা একটা সূত্রপাত হচ্ছে, উদ্বোধন হচ্ছে, পর্যায়ক্রমে হয়তো হবে। যেমন কৃষক কার্ড বলেন বা ফ্যামিলি কার্ড, এটাও পর্যায়ক্রমে হবে। তবে এটা খুবই জরুরি আমাদের জন্য, কারণ এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এই খাল শুকিয়ে যাওয়ার ফলে, নদী নালা শুকিয়ে যাওয়ার ফলে কৃষকরা কিন্তু সেচ দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার মুখে হয়। চলাচলও আমাদের এক সময় তো ছিল যে নদীমাতৃক দেশে আমরা বলি, সেখানে লঞ্চ, স্টিমার কিন্তু এখন নাই, লঞ্চ নেই, এখন সব সড়ক পথের প্রাধান্য কিন্তু। এবং সড়কের প্রাধান্য হওয়ার পর দেখেন নৌপথে কিন্তু দুর্ঘটনা কম ঘটে। সড়কে দেখেন কয়েকদিন আগে একটা ট্র্যাজেডি হয়ে গেল যে এক বিয়ের বরযাত্রী মারা গেল, 13 জন 14 জন মারা গেল। তো এই জন্য আমার মনে হয় যে নৌপথের গুরুত্ব দিতে হবে। নদীমাতৃক দেশ হিসাবে সে আগের অবস্থায় আমাদের ফিরে যেতে হবে। আমাদের যাতে শুধু গঙ্গার চুক্তির উপর নির্ভর না করে আমাদের নিজেরা কীভাবে খাল খননের মাধ্যমে আমরা নিজেরা এই পানির সমস্যার সমাধান করতে পারি, সেই বিষয়টা একটা ব্যাপক পরিকল্পনা দরকার। এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে, আমি জানি না এক্ষেত্রে সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে কিনা বা কীভাবে বিশেষজ্ঞ, আমাদের এখানে অনেক পানি বিশেষজ্ঞ রয়েছেন, এখনও তো আগে অনেকে ছিলেন বিখ্যাত, ভীম আব্বাস ছিলেন একজন নাম করা, এখন আছেন আইনুন নিশাত আছেন, আরও অনেকে আছেন। এদের সাথে আমার মনে হয় আলাপ আলোচনা করে বিভিন্নভাবে এই বিষয়গুলোকে এগিয়ে নেওয়া যেতে পারে, কারণ আমার বিশেষজ্ঞ পরামর্শটা খুবই দরকার। নাহলে এলোপাথারিভাবে কোথাও কিছু করলাম, একটু খনন করলাম, তারপরে আর এটা মানে ফলো আপ করা হলো না বা পুরোপুরি খনন করা হলো না, পানি আসলো, তাহলে কি দাঁড়াবে? ইয়ে করা দরকার, এটার সাথে অনেক কিছু জড়িত। এই অঞ্চল আমাদের এই যশোর, মাগুরা, এই অঞ্চলগুলোতে জিকে প্রজেক্ট ছিল, এই ক্যানেল কাটা, খাল কাটা এবং ওই জিকে প্রজেক্ট দিয়ে পানি দিয়ে তখন কিন্তু একটা বিপ্লবী পরিবর্তন আসছে, ধান টান হয়েছিল, সেগুলো তখন বন্ধ হয়ে গেছে। বিখ্যাত ছিল উলসি যদুনাথপুর, যেটা জীবন আমার সময় হয়েছিল, উলসি যদুনাথপুর, সেইগুলো পুনঃ উত্থাপন করা, তারপরে খাল কেটে এটা আবার নদীগুলো যাতে, নদী খননও তো দরকার, মানে অনেক কিছু এর সাথে রিলেটেড। উদ্যোগটা খুব ভালো, আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা শেষ করব আলোচনা, দুজনের কাছে একটা প্রশ্ন করে, সেটা হলো আমরা তারেক রহমানের যে গতি বা উদ্যোগ দেখছি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং তার যে চাল চলন, সব কিছুর মধ্যে যেটা দেখেন সেইটার সাথে অ্যালাইনমেন্ট হচ্ছে কিনা তার নেতাকর্মীদের, সেটা দেখেন কিনা? সেটা হচ্ছে তারেক রহমান সাহেব দীর্ঘ 17টি বছর গণতান্ত্রিক দেশে ছিলেন এবং পশ্চিমা দেশে গণতান্ত্রিক যে নেতারা তাদের কী ধরনের কাজ করে, তাদের কাজের গতি কী, এগুলি তিনি স্বচক্ষে দেখে এসেছেন। সেই ক্ষেত্রে তার জাস্ট প্র্যাকটিক্যাল নলেজটা হয়েছে। আর উনি সাধারণত এটি দেখা এবং আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করার জন্য তিনি চেষ্টা করতেছেন। ফলশ্রুতিতে আমি দেখব যিনি ক্ষমতা গ্রহণ অর্থাৎ দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে উনি কিন্তু ভালো গতিতে, সুন্দর গতিতে কিন্তু তার কর্মকাণ্ড পরিচালিত করতেছেন। আপনার প্রশ্নটা হচ্ছে
তাকে যারা তার অনুষঙ্গী যারা তাকে সমর্থন দিবে, কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাবে, তার সাথে হাতে হাত মিলিয়ে। তার নেতারা আছে, দলীয় নেতা আছে, এমপিরা আছে, আমলারা আছে, সবাই আছে, তার বিভিন্ন ইনস্টিটিউশনে যারা আছে, যে সমস্ত, তাদের কিন্তু অ্যাক্টিভ করার জন্য তার কৌশলও গ্রহণ করতে হবে। এবং এই কৌশলগুলি হয়তোবা তিনি যেহেতু অগ্রসর হচ্ছেন তার মাথার মধ্যে আছে, কারণ তার মাইন্ডসেটটা খুব সুন্দরভাবে তৈরি করে ফেলছেন যে আমি এইভাবে অগ্রসর হব। তা সেইভাবে অগ্রসর হতে হলে তার অবশ্য যেই হাতগুলো, যার সাহায্যের হাতগুলো খুব ওই রকমই থাকতে হবে, ওই রকম তৈরি করতে হবে। তো অর্থাৎ হঠাৎ করে বাংলাদেশে যে অবস্থা ছিল, এখানে এটাকে তৈরি করা খুব কঠিন। তবে আমার কঠিন হলো যদি সিদ্ধান্ত গ্রহণ করে, আকাঙ্ক্ষা যদি থাকে, দৃঢ়চিত্তে যদি অগ্রসর হতে পারে, আমার মনে হয় তত কঠিন কাজ না। আমার মনে হয়, কারণ 24-এর অভ্যুত্থানের পরে কিন্তু ইয়াং যারা, তাদেরও কিন্তু মনের মধ্যে, অথবা যারা মাঝ বয়সী যারা, তারাও চাচ্ছে যে না, একটা নতুন বাংলাদেশ দেখার জন্য দেখি আমরা কিছু করতে পারি কিনা। আর যেহেতু তারেক রহমান সাহেব ওইভাবে অগ্রসর হয়েছে, আমার মনে হয় তার সাথে যারা আছেন, তার পার্টি সহ সবাই মনে হয় এবার মানে সাহায্য আমি বলবো, অথবা সহযোগিতার হাত প্রসারিত করবেন এবং তার কাজটা আমার মনে হয় সাকসেসফুল হবে। যে অনেক ধন্যবাদ খায়রুল আনোয়ার। আপনাকে দিয়ে শেষ করি যে ওটাই একই প্রশ্ন, যে নেতার যে চিন্তা ভাবনা এবং কার্য পদ্ধতি, এটা অন্য অন্য নেতারা বা অন্যরা সবাই সেটাকে এই অ্যালাইনমেন্টে কি আসতে পারছে কিনা, বা তিনি তার লাইনে আনতে পারতেছেন কিনা? তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফিরে কিন্তু মানে 300 ফিটে যে জমায়েত হয়েছিল, সেখানে কিন্তু বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। উনি কিন্তু পুরো খোলাসা করেননি, কিন্তু কিছু কিছু আমরা বুঝতে পারছি যে উনি কি, ওনার প্ল্যান বলতে কি বুঝিয়েছেন। তো উনি কিন্তু খুব দ্রুত গতিতে মানে অগ্রসর হচ্ছেন। আপনি খেয়াল করে দেখবেন যে উনি কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনার মন্ত্রিসভার বৈঠক না করে উনি সচিবালয়ে বৈঠক করতেছেন, যাতে যানজট এড়ানো যায়, এবং প্রোটোকল নিচ্ছেন না। কিন্তু উনি নিজের চলাচলের ক্ষেত্রেও কিন্তু উনি কোনো প্রোটোকল নিচ্ছেন না, যাতে যানজট না হয়। তো উনি কিন্তু ওনার অফিসেও কিন্তু উনি আপনার 9টা সোয়া 9টার ভিতরে সচিবালয়ে চলে যাচ্ছেন। শনিবারও কিন্তু উনি নিয়মিতভাবে অফিস করছেন কিন্তু। তো সেক্ষেত্রে দেখতে হবে যে ওনার ক্যাবিনেট কলিগরা যারা আছেন তারা কতটা করছেন, তো সেটা এখনই আসলে বলা যাচ্ছে না। কিন্তু আমরা দেখবো হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসবে, সেই ইস্যুতে সেই মন্ত্রী কতটা দক্ষতার পরিচয় দেয়। যেমন সামনে ঈদ যাত্রা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আর কি। তো সেই সড়ক পথে, নৌপথে, রেলপথে যদি স্বস্তির যাত্রা হয়, আপনার নির্বিঘ্নে হয়, মানুষ শান্তিতে যেতে পারে, স্বস্তিতে যেতে পারে, যানজটে ভোগান্তি যদি না হয়, আনন্দময় হয় ঈদ যাত্রাটা, তাহলে বুঝতে হবে সড়ক এবং পরিবহন মন্ত্রী যিনি, রেলমন্ত্রী, উনি সফল হয়েছেন। অনুরূপভাবে আমরা দেখবো আগামীতে বাজেটের সময় কী দ্বারা অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি ধরে রাখা যাচ্ছে কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে অর্থমন্ত্রীর পারফরমেন্সটাও বিভিন্ন মন্ত্রণালয়ের ভিত্তিতে আমরা দেখতে পারবো। সেটার জন্য তো ঠিক এখনই সব কিছুতে মূল্যায়ন করা যাবে না, আমাদের অপেক্ষা করতে হবে যে উনি যে গতিতে যেইভাবে উনি অগ্রসর হচ্ছে, ওনার ক্যাবিনেট কলিগরা সেইভাবে পারছে কিনা, সেটা আমরা ইস্যু ভিত্তিক, যেমন ইমিডিয়েট দেখা যাবে আমার রেলমন্ত্রী এবং যোগাযোগ মন্ত্রীটা, নৌপরিবহন মন্ত্রী থেকে। অন্যান্য ক্ষেত্রেও তাই দেখা যাবে। আমাদের যদি মূল্যস্ফীতি যদি নিয়ন্ত্রণ করতে পারে, সেক্ষেত্রে অর্থমন্ত্রীর একটা কৃতিত্ব দিতে হবে। সেটা উনি কীভাবে ফাংশন করবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়েছে, উনি নিশ্চয়ই এগুলো নিয়ে কাজ করছে। ডলার দাম কিন্তু বেড়েছে, সেটা হতে পারে যে তেলের একটা প্রভাব, যুদ্ধের কারণে তেলের প্রভাব। আবার যেটা হচ্ছে যে আপনার গত কয়েকদিনই কিন্তু পাম্পগুলোতে কিন্তু মানে রেশনিং করে দেওয়া হচ্ছিল। আজকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে না, এখন আর রেশনিং হবে না, এখন যে যতটুকু দরকার সে অনুযায়ী সে নিতে পারবে। সে দূরপাল্লার গাড়ি হোক আর ব্যক্তিগত গাড়ি হোক, এভাবে নিতে পারবে। সেগুলো আমাদের দেখতে হবে আসলে কতটা করে, সময় দিতে হবে একটু। এখন 1 মাসের মধ্যে আমরা সব কিছুর মূল্যায়ন করা মনে হয় সম্ভব না। অনেক ধন্যবাদ অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, আমাদেরকে সময় দিয়েছেন। খায়রুল আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে এ পর্যন্ত ছিলেন, দেখলেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। সবার জন্য শুভরাত্রি।